আচ্ছা, এবং কিভাবে চিন্তা করতে হবে জিনিসটা, কারণ আমি অনেক কনসেপ্টগুলোর সাথে আমার চিন্তাধারাটা একটু ভিন্ন, এবং আমার চিন্তাধারাটা আসছে হচ্ছে গিয়া আমি যেটা বললাম যে আমার অলমোস্ট 17-18 বছরের এক্সপিরিয়েন্স বিভিন্ন দেশে, কনফ্লিক্ট কান্ট্রি, ট্রানজিশনাল কান্ট্রি, স্টেবল কান্ট্রি, এই সমস্ত দেশে ন্যাশনাল স্টেক হোল্ডার, গভর্নমেন্ট থেকে শুরু করে সিভিল সোসাইটি, সবার সাথে কীভাবে ডেমোক্রেসি মুভ করতে, এবং বিভিন্ন দেশে ডেমোক্রেসি বিভিন্ন ফর্মে এগুলাকে কীভাবে মুভ করতে হয়, এগুলাকে কীভাবে সামনে নিয়ে যেতে হয়, সেই এক্সপিরিয়েন্সের পার্সপেক্টিভ থেকে আমি আপনাদের আজকের ডিসকাশন দুটা ভাগে একটু ডিসকাস করব। আজকের কথাটা আমরা যেটা কথা বলছি যে দ্য এমার্জেন্স অফ ডেমোক্রেটিক বাংলাদেশ অ্যান্ড দ্য নেচার অফ বাংলাদেশ ইজ নিউ ডেমোক্রেটিক জার্নি। এটা দুটা ভাগ আছে। প্রথম ভাগটা হচ্ছে গিয়া দ্য এমার্জেন্স অফ ডেমোক্রেটিক বাংলাদেশ। এটাকে আমি বলবো এমার্জেন্স না, দ্য রি-এমার্জেন্স অফ বাংলাদেশ অ্যাজ আ ডেমোক্রেটিক কান্ট্রি। কারণ বাংলাদেশ তো আমরা যে ফর্মেই গণতন্ত্র প্র্যাকটিস করি না কারণ আমাদের গণতন্ত্র একসময় ছিল, কখনো মেবি ফল্টি ডেমোক্রেসি যেটাকে বলে, মেবি কোয়াজাই ডেমোক্রেসি বলে, বাট আমাদের ডেমোক্রেসি ছিল। আমরা গত 15-16 বছরে সেটা হারিয়ে ফেলেছিলাম বিকজ অফ ফ্যাসিস্ট সরকার। হ্যাঁ, কিন্তু এখন আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা সেটাকে আবার আমাদের দেশকে লিবারেট করে আমরা আবার গণতন্ত্রের পথে ফিরিয়ে এনেছি। সুতরাং ইটস এ রি-এমার্জেন্স অফ ডেমোক্রেসি। তবে ইন্টারেস্টিংলি আমি এখন এই রি-এমার্জেন্সের এই পার্টটা দুটা পার্ট কি, প্রথম পার্ট হচ্ছে রি-এমার্জেন্স এবং তারপর হচ্ছে গণতান্ত্রিক জার্নিটা। রি-এমার্জেন্সটা আপনার ফ্যাসিস্ট সরকার পতনের পর থেকে ইলেকশন পর্যন্ত যাওয়ার জার্নিটা, এবং গণতন্ত্রকে মেনটেইন করাটা হচ্ছে ইলেকশন থেকে দেন ফরওয়ার্ড। তো প্রথম পার্টটা বলি যে রি-এমার্জেন্স, যে ফ্যাসিস্ট সরকার পতনের পর থেকে ইলেকশন পর্যন্ত যাওয়ার জার্নিটা। এখন এখানে আপনারা অনেকে এবং আপনাদের ফ্রাস্ট্রেশনের সাথে আমি এগ্রিড। অনেকে বলছে যে আমার আগের বক্তব্য উনি বললেন যে যেরকম আমরা যা চেয়েছিলাম, যা ভেবেছিলাম তা পাচ্ছি না, যা হয়নি। এবং অনেকেই আমি ফ্রাস্ট্রেশনটা শুনছি, ইয়াং পিপলদের কাছ থেকে শুনছি যে ভোট দিব কি না, কোনো কিছু প্রোগ্রেস হচ্ছে না, যা চিন্তা করেছি সেটাই আবার ফিরে যাচ্ছে। কিন্তু এখানে আমার পয়েন্টটা একটু অন্যরকম। দেখেন, ডেমোক্রাসির জার্নিটা কিন্তু অত্যন্ত কমপ্লিকেটেড, মেসি এবং কিওটিক। আপনি সকালবেলা ঘুম থেকে উঠবেন খুব নাইসলি ফ্লো চার্টের মতো, সবাই কনসেনসাস হবে, কনসেনসাস করে তারপরে সবাই একেবারে ব্যক্তি স্বার্থ, রাজনৈতিক স্বার্থের, সরি আই ক্যান হিয়ার ইউ স্পিকিং, তো ব্যক্তি স্বার্থে, রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠলো, তারপরে সবাই আমরা সুন্দর করে সব ইনস্টিটিউশন সুন্দর করে ফাংশন করার চেষ্টা শুরু হলো, এবং আমরা গণতন্ত্র কায়েম করে ফেলাম। ইটস নট লাইক দ্যাট। আমি যত দেশে কাজ করেছি এবং আমি ঠিক এই জায়গাটাতেই কাজ করেছি, গণতন্ত্র কায়েম করা ইজ এক্সট্রিমলি, এটার প্রগ্রেসটা ইজ আ মেসি প্যাথ। কোনো দিন আপনাদের মনে হবে এক পা আগাচ্ছি, দুই পা পিঠাচ্ছি, হ্যাঁ, এটা মনে হবে এবং সবার মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমরা কিছু প্রগ্রেস করছি। এবং কেন এই জন্য এটা বললাম যে এই জিনিসটা আমি বুঝতে পারতেছি, কারণ আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি যখন অন্য দেশের এগুলো কম্পেয়ার করি, তখন কিছু সূচক আছে যেটা দেখে আমরা বুঝতে পারছি যে কিছুটা হলেও প্রগ্রেস হচ্ছে, এবং যেটাকে আমরা বলি ডেমোক্রেটিক ম্যাচুরিটি। হ্যাঁ, আমাদের দেশে গণতান্ত্রিক পরিপক্কতাটা আসছে, ইটস কামিং। এবং এগুলো সূচকগুলো কী কী, হোয়াট আর দ্য ইন্ডিকেটরস? প্রথম ইন্ডিকেটর আমি বলবো যে আমার সবচেয়ে যেটা প্রিয় সেটা রিফর্ম, সংস্কার। আপনারা চিন্তা করে দেখেন যে বাংলাদেশে সংস্কারের কথাটা, রিফর্মের ব্যাপারটা নতুন না, বহুত বছর ধরে শুনছি, কিন্তু আগে আর এখনের মধ্যে তফাৎটা কি? আগে সংস্কার ছিল হচ্ছে একটা এলিট গ্রুপে। 1/11 চিন্তা করেন, সুশীল সমাজের কিছু মানুষজন স্মোক ফিল্ড রুমে সংস্কারের কথা চিন্তা করবে, বলবে, এবং সেগুলো জনগণ কিচ্ছু জানে না, বুঝে না সংস্কার কি সেটাও জানে না। কিন্তু এখন গণ অভ্যুত্থানের পরে যে রিফর্ম, সংস্কার কি জিনিস, মেবি আপনি হয়তো নিটিগিটি ডিটেলসটা জানেন না, কিন্তু আপনি জানেন সংস্কার জিনিসটা কি। আপনি যদি এখন গিয়ে রাস্তার পরে একজন দোকানিকে জিজ্ঞেস করেন যে ভাই সংস্কার কি জানেন, সে হয়তো বুঝবে যে সে জানবে যে না সংস্কার কি এবং কেন দরকার, এতটুকু তো সে বুঝতে পারবে, মেবি টেকনিক্যাল ডিটেলসগুলো জানবে না। সুতরাং সংস্কারের যে চাহিদাটা, এটা মোটামুটি এখন একটা বটম আপ প্রসেস, এবং এইটা একটা বিগ ডিল। কোনো দেশের ট্রান্সফরমেশন, একটা যে কোনো কান্ট্রির ট্রান্সফরমেশন এরকম লেভেলে আনতে হলে টপ ডাউন প্রসেস চলে না, এটা বটম আপ প্রসেস হইতে হয়। সুতরাং রিফর্ম, আপনাকে এখন থেকে আপনি চিন্তা করেন গণ অভ্যুত্থানের আগে কেউ যদি সংস্কার বলতো, আমার মনে হয় না একটা রুমে 3 থেকে 4 জনের বেশি বুঝতো রিফর্ম মানে কি, সংস্কার ব্যাপারটা কি।
এবং সংস্থার আমাদের বহুত সংস্থার রিপোর্ট আছে যেগুলো ধুলা পড়ে নষ্ট হয়ে গেছে, কিন্তু ওগুলো যে এলিট গ্রুপের মধ্যে প্রফেসররা তারপরে মানে সুশীল সমাজ বসে করলো, কিন্তু মানুষজনের সাথে সাথে কোনো সম্পর্ক নেই। তো এটা একটা প্রগ্রেস। এটাকে আপনারা যেভাবেই দেখেন না কেন, আমি যে এখন কথা বলছি সংস্কারের কথা, আমার ড্রাইভার আমাকে জিজ্ঞেস করে, আপা আপনারা কি সংস্কার করছেন, ইলেকশন কমিশন এটা কী দিয়েছেন, আমাদের যখন বিভিন্ন মানে মানুষ জিজ্ঞেস করে, দিস আই বিলিভ ইজ এ গ্রেট প্রগ্রেস। এটাকে আপনারা কোনোভাবেই নজরআন্দাজ করেন না, এটা অবশ্যই, এটা অ্যাবসোলুটলি ইজ আ প্রগ্রেস। ওকে, নাম্বার 2, এই যে ডেমোক্রেটিক ম্যাচুরিটি যে বলছি, দেখেন আপনি যদি, আমি ওনার সাথে একটু সকালবেলা কথা বলছিলাম ঠিক এই ব্যাপারটাতে, আপনিও শুনছিলেন যে এখন থেকে যদি আপনার 20-25 বছর আগে হয়তো আপনারা তখন ভোটার হন নাই, কিন্তু এখন থেকে 20-25 বছর আগে যখন আই বিকেম আ ভোটার, তখন বাংলাদেশের ডেমোক্রেটিক স্পেসটা যে মার্কাতে বিভক্ত ছিল। আপনি মার্কার কথা বললেন না, তখন হচ্ছে কি একেবারে মানে 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 শহর পর্যায়েও কে প্রার্থী জানি না, ওই দলকে কেন দিব তাও জানি না, কিন্তু আমি ওই মার্কায় ভোট দিব। হ্যাঁ, এর চেতে কোনো রকম কনসেনসাস কারো নাই, কেন যে আমি মানে লাঙলে ভোট দিব কিংবা দাঁড়িপাল্লায় কিংবা ধানের শীষ কিংবা অন্য কিছুতে ভোট দিব সেটা আমি নিজেও জানি না, ক্যান্ডিডেটকে তাও জানি না, আমি শুধু গিয়ে মার্কায় ভোট, মানে দ্য হোল পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ওয়াজ অ্যাকচুয়ালি ডিভাইডেড অন নির্বাচনী সিম্বল। কিন্তু এখন আমি যেটা বলছিলাম যে আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে যে আপনারা দেখবেন যে সেপ্টেম্বর মাসে ব্র্যাক ইউনিভার্সিটির একটা সার্ভে রিপোর্ট বের হয়েছে, তারা একটা বড় সার্ভে করেছে এবং সে সার্ভেতে বলেছে যে আপনারা মানে কাকে ভোট দিবেন। এর মধ্যে 45% অলমোস্ট অর্ধেক মানে পার্সেন্টেজ অফ মানুষ যাদেরকে সার্ভে করেছে তারা একটা কথা বলেছে, তারা বলতে জানি না। এখন আপনি চিন্তা করেন যে বাংলাদেশের মতো একটা দেশ যেখানে মানুষ ইট স্লিপ টক পলিটিক্স, আমরা পলিটিক্স খাই, পলিটিক্স ঘুমাই, পলিটিক্স আমরা কথা বলি, হ্যাঁ, যেখানে এভরিবডি ইজ অ্যাওয়্যার অফ পলিটিক্স, সেখানে কি আপনি মনে করেন যে 50% মানুষকে অ্যাকচুয়ালি জানে না কাউকে ভোট দেবে? না, ব্যাপারটা কি, হাউ ডু ইউ রিড ইট? আমি এটা অনেক চিন্তা করছি। তাহলে এটাকে আপনি কীভাবে রিড করবেন? আপনাকে এটা রিড করবেন এভাবে যে আপনি চিন্তা করবেন যে বিকজ মানুষরা ইজ ওয়েটিং টু হিয়ার, মানে সবাই না বলতেছি এটা একেবারে কমপ্লিটলি ওভারনাইট 0 থেকে 100 হয়ে যাবে, কিন্তু মানুষ এখন চিন্তা করছে যে ক্যান্ডিডেটটা কে, নির্বাচনী ইশতেহারটা কী, হ্যাঁ, মানে একটু হলেও চিন্তা করছে। পিপল আর থিঙ্কিং দ্যাট ইটস নো লঙ্গার দ্যাট আমি অন্ধের মতো গিয়ে আমি মার্কায় ভোট দিব। ঠিক আছে, একটু চিন্তা করার ব্যাপার আছে, এবং এটাকেই কিন্তু ডেমোক্রেটিক ম্যাচুরিটি বলে। তার কারণ হচ্ছে কি, আপনি যখন ওয়েস্টের যেখানে মানে মানে ম্যাচিওর ডেমোক্রেসিসগুলো দেখেন ওয়েস্টে, ওয়েন ইউ লুক এট US UK, ওখানে কিন্তু আমার নিজের অনেক বন্ধু বান্ধব আছে যারা হচ্ছে গিয়ে একদম রেজিস্টার্ড ডেমোক্র্যাট, কিন্তু ওরা আমাকে বলছে যে না, এবার ট্রাম্পের যে ক্যাম্পেইনরা রান করছে, আমি অ্যান্টি ইমিগ্রেশন, আমি ট্রাম্পকে ভোট দিব, কিন্তু সে রেজিস্টার্ড ডেমোক্র্যাট। কারণ কি, সে ইশতেহার দেখছে, সে যদিও একটা পার্টিকুলার পলিটিক্যাল স্পেকট্রামে সে হয়তো ডেমোক্রেটিক, সে হয়তো মানে যে স্পেকট্রামে পড়ে না কেন, কিন্তু সে ইশতেহার দেখে ওই টার্মের জন্য সে আরেকজনকে ভোট দিচ্ছে। এটাই হচ্ছে কি ডেমোক্রেটিক ম্যাচুরিটি। ইউকে তো অনেকে আছে যে অনেকদিন পরে লেবার গভর্নমেন্ট পাওয়ারে আসলো, এরা অনেকে এবার লেবার গভর্নমেন্টকে ভোট দিয়েছে বিকজ দে ফেল দ্যাট দে হ্যাভ আ বেটার এজেন্ডা। তো এইটাকেই বলা হচ্ছে কি ডেমোক্রেটিক ম্যাচুরিটি। তো আমরা ওদিকে যাচ্ছি। এখন নির্বাচনী ক্যান্ডিডেট এবং ইশতেহার নিয়ে যেরকম কথা হচ্ছে, আগে তো মানে আমি তো ভোটার হয়েছি এর আগে, হ্যাঁ, আমি তো এরকম ল্যান্ডস্কেপ কখনো দেখি নাই আগের ইলেকশনে। তো এইটা যে চেঞ্জটা এসছে, এটাকে আমরা মানে এটা আরেকটা সূচক ডেমোক্রেটিক ম্যাচুরিটির। এবং 3 নম্বর কথা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, এবং এটা ইন্টারেস্টিং যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইলেকশনে উই আর অ্যাকচুয়ালি ডিলিং উইথ এ heck of a volume of information, because it is the first election যেটা আমাদের দেশে in the it's being played out in the context of social media. হ্যাঁ, এখন থেকে সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা কি, যে গত 15 বছরে তো আমাদের সোশ্যাল মিডিয়া একেবারে মানে আমাদের কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটি করতে দেওয়া হয় না সোশ্যাল মিডিয়াতে। আমরা সোশ্যাল মিডিয়াকে অ্যাকচুয়ালি ইউজ করতে শুধু সোশ্যাল কাজে, আনফর্চুনেটলি। কিন্তু এই প্রবলেমটা যেটা, দ্য ভলিউম অফ ইনফরমেশন অ্যান্ড দ্য রেসপন্সিবিলিটি টু আন্ডারস্ট্যান্ড যে কোনটা মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, এই জিনিসটা নিয়ে কিন্তু বহিরাবিশ্ব গত 15 বছর ধরে সবাই গ্র্যাপল করছে। এটা একটা কনসিস্টেন্ট প্রবলেম এভরিওয়্যার, কিন্তু সেটার চেহারাটা আমরা দেখছি এখন।
এবং দেয়ারফর ইটস আ ডিফারেন্ট টাইপ অফ মানে নির্বাচনী মানে ল্যান্ডস্কেপ যেখানে ইউ আর অ্যাকচুয়ালি ডিলিং উইথ আ হ্যাক অফ আ ইনফরমেশন এবং এবং সোশ্যাল মিডিয়ার গুড থিং হচ্ছে কি আপনি অনেক বেশি মানুষকে রিচ করতে পারছেন, কিন্তু আপনার যে সমস্ত ড্রব্যাকগুলো হচ্ছে কি প্রচুর ডিসইনফরমেশন হচ্ছে। কিন্তু এখান থেকে জিনিসটা বেরিয়ে আসছে, আমরা সবাই কিন্তু নিজেদের মধ্যে একটা মানে অ্যাওয়ারনেস আছে যে লেটস চেক দ্য ইনফরমেশন সব। কিন্তু আগে প্রথম যখন বের হতো তখন লাইক আচ্ছা ঠিক আছে এটা ফেসবুকে আসছে তার মানে দিস মাস্ট বি ট্রু, বাট নাও পিপল আর অ্যাওয়্যার নট নেসেসারিলি আমি যা দেখছি এটা নাও হতে পারে, আমাকে সোর্সটা আমি দেখি। তো এই আন্ডারস্ট্যান্ডিংগুলো দিজ আর অল সাইন্স অফ ডেমোক্রেটিক ম্যাচিউরিটি, ইনফরমেশনাল ম্যাচিউরিটি ইন আ প্লেস। সুতরাং আপনারা যতই এখন আমরা এটাকে বলি না কেন এক পা গায়ে দুই পায়ে পিছিয়ে কমপ্লিটলি মেসড আপ, ইটস নট থিংস আর গেটিং দেয়ার, এবং এটা জার্নিটা এরকমই হয়। এখন লেট মি কুইকলি গো থ্রু দ্য নেক্সট পার্ট, যে এটা তো বললাম হচ্ছে যে অভ্যুত্থান থেকে ইলেকশন পর্যন্ত জার্নিটা এবং কেন উই শুড নট বি ডিপ্রেসড অর ফ্রাস্ট্রেটেড। হ্যাঁ, আমাদেরকে আমরা হতাশা কেন হব না এটা আমি বললাম। এখন আসি হচ্ছে গিয়ে নেক্সট কথা, যে দ্য নেচার অফ বাংলাদেশের ডেমোক্রেটিক জার্নি। দ্য নেচার অফ বাংলাদেশের ডেমোক্রেটিক জার্নি মুভিং ফরওয়ার্ড, এইটা হচ্ছে কি একটা ইম্পর্টেন্ট জিনিস। কারণ হচ্ছে যে ডেমোক্রেসিটা কী। আজকে ইলেকশন দিলাম, মানে ভোট দিলাম, ইলেকশন হইল, নির্বাচিত সরকার আসলো, তারপরে কি ডেমোক্রেসি প্র্যাকটিস করে কেমনে? অনেক কথাই বলা যায়, কিন্তু প্র্যাকটিস করে কেমনে? অ্যাকচুয়াল টার্মসে আমাকে বলো যে টেল মি 5 থিংস যেটা দিয়ে আমি বলছি যে আমি ডেমোক্রেসি প্র্যাকটিস করছি। So democracy practices, there are different modalities and mechanisms by which you practice democracy. সেটা হচ্ছে যে অফকোর্স যেটা ফার্স্টে বললাম যে দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রাজপথ থেকে ব্যালট বক্স ভোট দিতে হবে, দ্যাটস ইয়োর ফার্স্ট ডেমোক্রেটিক রাইট। ওটা যদি আপনি না এক্সারসাইজ করেন তাহলে ডেমোক্রেসি ওখানে ডিসকাশন শেষ। আমাদের এখানে ডাবলি ইম্পর্টেন্ট বিকজ উই হ্যাভ আ রেফারেন্ডাম, যেটাকে আমরা বলি গণভোট আসছে। এবং এই গণভোটটা কেন ইম্পর্টেন্সটা কী? গণভোটটার ইম্পর্টেন্স হচ্ছে যে আপনারা মানে রেফারেন্ডাম জেনারেলি হচ্ছে যে এরকম শক্ত একটা জিনিস, হ্যাঁ মানে এটা কমপ্লেক্স নট কমপ্লেক্স ওটা পরের ডিসকাশন। রেফারেন্ডামের এত ওয়েট কেন, রেফারেন্ডাম এত শক্ত একটা জিনিস, তার কারণ হচ্ছে যে রেফারেন্ডামের থ্রুতে যে সমস্ত কথাবার্তাগুলো আসে এগুলো হচ্ছে অলমোস্ট মানে ইটস ইকুইভ্যালেন্ট টু অ্যাকচুয়ালি এগ্রিমেন্ট অ্যাট দ্য কনস্টিটিউশন লেভেল। তার মানে হচ্ছে দেশের জনগণ যদি রেফারেন্ডাম নিয়ে কোনো কিছু এগ্রি করে, তারপরে পলিটিক্যাল পার্টি চাক আর না চাক দে মাস্ট ইমপ্লিমেন্ট দ্যাট। যেমন রেফারেন্ডামের এক্সাম্পল কি, যখন ক্রাইমিয়াতে রেফারেন্ডাম দেওয়া হয়েছিল যে তুমি ইউক্রেনের পার্ট থাকবা না তুমি রাশিয়ার পার্ট থাকবা, ক্রাইমিয়া বলছে আমরা রাশিয়ার পার্ট হয়ে যাবে, কিছু করার না, যে ইউক্রেনের পার্ট ছিল। জনগণ বলেছে সাউথ সুদান আপনারা কি সুদান থেকে আলাদা হয়ে যাবেন নাকি সেম কান্ট্রিতে থাকবো? আমরা আলাদা যাবে। ব্রেক্সিট, ইংল্যান্ড কি ইউ থেকে বের হয়ে যাবে নাকি বের হয়ে যাবে না? এখন মানে পলিটিক্যাল পার্টি, এলিট, সুশীল সমাজ ওখানে সবাই বুঝতে পারছে যে ব্রেক্সিট করাটা ঠিক উচিত হবে না, ইউ থেকে বের হয়ে যাওয়া। কিন্তু জনগণ যেহেতু ভোট দিয়েছে ইয়েস, সেটা বুঝে দেখ না বুঝে দেখ না, কারণ দ্যাট ইজ বাইন্ডিং। সুতরাং আমাদের দেশে আমরা এখন এই যে সংস্কারের কথা বললাম, যে এত কষ্ট করে আমরা যে সংস্কারগুলো এই পর্যায়ে আনলাম, এই সংস্কারগুলোতে এখন কিছু মানে আমাদের রাজনৈতিক দল একসাথে এসেছে এবং কথা বলেছে, একটা বড় ব্যাপার। কিন্তু অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে আগামীতে মুভিং ফরওয়ার্ড ইউ নেভার নো, পলিটিক্যাল ল্যান্ডস্কেপে ব্যক্তির স্বার্থ, দলের স্বার্থ অনেক কিছুই কাজ করে। তো ডিপেন্ড করে যে হয়তো কোনো না কোনো ক্ষেত্রে কারো কোনো না কোনো স্বার্থের মানে খাতিরে রিফর্মসগুলো হলো না। এই জন্য আমাদের চিফ অ্যাডভাইজার চাচ্ছেন যে এটা একটা রেফারেন্ডামের মাধ্যমে হয়ে, যদি জনগণ বলে হ্যাঁ সংস্কার চাই, তাহলে আপনি যেই গভর্নমেন্টই আনেন না কেন বাংলাদেশে, সে বাধ্য সংস্কার করতে। দের ইজ নো ওয়ে আউট অফ ইট। এটা একদম কনস্টিটিউশনের চেয়েও বাইন্ডিং, কারণ দেশে একটা ডেমোক্রেটিক গণতন্ত্র দেশে জনগণ ভোট করে বলছে আমরা এটা চাই, এটা থেকে আর কোনো উপায় নাই। সুতরাং ইটস ইম্পর্টেন্ট টু অ্যাকচুয়ালি মানে সে দ্যাট উই ওয়ান্ট দিস রিফর্মস। এইভাবেই আপনাকে সংস্কারগুলোকে আমরা বাইন্ডিং করতে পারবো। তো এটা হচ্ছে গিয়ে ফ্রম ইলেকশন, যেটাকে বললাম যে প্রথম কাজ হচ্ছে গিয়ে ফ্রম রাজপথ টু ব্যালট বক্স। সুতরাং ব্যালট বক্সের আপনারা ইম্পর্টেন্সটা বুঝছেন, এটা ডেমোক্রেসি চর্চায়। সেকেন্ড বিটটা হচ্ছে দায়বদ্ধতা, অ্যাকাউন্টেবিলিটি। নেক্সট স্টেপ, ইলেক্টেড গভর্নমেন্ট চলে আসছে, এখন কী করব? আমাদের দেশে আগের দায়বদ্ধতারই ছিল যে
একটা 75 দিন হরতাল করলাম, সমস্ত দেশ বন্ধ করে দিলাম। দিস ইজ নট দ্য ওয়ে টু হোল্ড এনিবডি অ্যাকাউন্টেবল, দিস ইজ দ্য ওয়ে টু স্যাবোটাজ ইউর ওন কান্ট্রি। দায়বদ্ধতা অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে নেক্সট স্টেপ, এবং যেই গভর্নমেন্টই আসুক না কেন সে তাদেরকে মানে অ্যাকাউন্টেবল করতে হবে এবং তাদেরকে দায়বদ্ধ করতে হবে। সেই দায়বদ্ধতার অনেক রকম প্ল্যাটফর্ম আছে। ফর এক্সাম্পল, উই ক্যান ইউজ দিস অ্যাজ আ প্ল্যাটফর্ম টু হোল্ড দ্য গভর্নমেন্ট অ্যাকাউন্টেবল। আমি এরকম অনেক দেশে কাজ করেছি যেখানে আমরা প্ল্যাটফর্ম সেট আপ করেছি, বিভিন্ন রকম অ্যাকাউন্টেবিলিটি প্ল্যাটফর্ম, যে ঠিক আছে এই প্ল্যাটফর্মটা কাজ করবে হচ্ছে পার্লামেন্টের সাথে, একটা পার্লামেন্টারি প্রেশার গ্রুপ প্ল্যাটফর্ম তৈরি করেছে, ঠিক আছে করাপশন অনেক বেশি, দিস ইজ অ্যান অ্যান্টাই করাপশন প্রেশার গ্রুপ ওয়ার্কিং উইথ দ্য অ্যান্টাই করাপশন কমিশন ফ্রম দ্য সিটিজেন সাইড। অনেক রকম অ্যাকাউন্টেবিলিটি প্ল্যাটফর্ম আছে গভর্নমেন্টের সাথে, যেটা সিটিজেন এবং নন স্টেট অ্যাক্টররা করতে পারে, এবং অনেক অনেক এক্সাম্পল আছে, এবং আমরা হাতে ধরে এগুলো অনেক করার এক্সাম্পলও আছে। সুতরাং এটা হচ্ছে আনহার্ড কিছু না, সুতরাং আমাদের ওখানে যেতে হবে। উই হ্যাভ টু ক্রিয়েট যেটাকে বলে প্রপার ইনস্টিটিউশনালাইজড মেকানিজমস থ্রু উইচ অ্যাকাউন্টেবিলিটি ক্যান বি এক্সারসাইজড। শুধু রিটরিক দিয়ে শাহবাগে আমরা কথা বললাম, তারপর আমরা মনে করেন হরতাল করলাম, দ্যাট ইজ নট দ্য ওয়ে। মেকানিজমটাকে ইনস্টিটিউশনালাইজ করতে হবে, যে প্রপার ফর্মালাইজ করতে হবে যে অ্যাকাউন্টেবিলিটির মেকানিজমটা কি, দিস ইজ দ্য প্ল্যাটফর্ম। এইভাবে আমরা গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবল হোল্ড করবো। সো নেক্সট স্টেপ হচ্ছে গিয়ে আমাদের উই হ্যাভ টু ডু দ্য সেট আপ দ্য অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম। এটা হচ্ছে 2 নম্বর ডেমোক্রেসি প্র্যাকটিসের করে। 3 নম্বর ইজ ইটস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, পলিসি মেকিং, নীতি নির্ধারণ। আমাদের দেশে নীতি নির্ধারণ হয় হচ্ছে গিয়ে পার্লামেন্টে বসে, কিংবা হচ্ছে গিয়ে কোনো মন্ত্রণালয়ে কোনো একটা আইনের খসড়া দিল, সেভাবে জনগণ সে আইনের সম্বন্ধে কিছুই জানে না, আনলেস অ্যান্ড আনটিল পাস করে আমাদের সামনে আসে। দ্যাট ইজ নট দ্য ওয়ে ইন আ ডেমোক্রেটিক সোসাইটি। ইন আ ডেমোক্রেটিক সোসাইটি একটা আইন যখন একটা হয় কোনো রকম, কিংবা একটা পলিসি যখন তৈরি হয়, সেটার বিভিন্ন পর্যায়ে জনগণের এঙ্গেজমেন্ট থাকে বিভিন্নভাবে। হ্যাঁ, অনেক সময় জনগণের নিজেদের উদ্যোগে আইন হয়। মনে করেন যে এরকম আমরা উই হ্যাভ সেট আপ আ মেকানিজম এরকম করে, যে মনে করেন এই মিনিস্ট্রিতে আমরা হয়তো একটা আইন দেবো যে ক্লিন এয়ারের জন্য আমরা একটা প্রবলেম স্টেটমেন্ট, একটা আইনের মানে আমরা এইরকম টাইপের একটা আইন চাই বলে মিনিস্ট্রিকে দেবো। মিনিস্ট্রির রেসপন্সিবিলিটি হচ্ছে কি সেটাকে সিরিয়াসলি নিয়ে অন্যান্য মিনিস্ট্রির সাথে কোঅর্ডিনেট করে পোটেনশিয়ালি সে একটা ড্রাফট করে সেটা পার্লামেন্টে দেওয়া। সুতরাং আইনের ডেভেলপমেন্টটা শুধু পাবলিক ইন্টারেস্ট পিআইএল এর থ্রুতে না, ইট ক্যান বি অলসো ডান থ্রু মানুষের উদ্যোগে। তারপরে যখন একটা পলিসি কিংবা একটা আইনের যখন ড্রাফটিং শুরু হলো, সেই ড্রাফটিং কমিটিতে তো সিটিজেনদের থাকতে হবে। তারপরে যখন ইভেনচুয়ালি সেটার কমেন্ট করবে, সে কমেন্টের ক্ষেত্রে তো সিটিজেন থাকতে হবে। সুতরাং এই প্ল্যাটফর্মগুলো সেট আপ করতে হবে। এখন আমাকে যদি ফোন করে বলে, আপা আপনি একটু এসে একটু কমিটিতে থাকেন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে থাকলাম, আমি তো তাহলে আমার ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে আসি। হ্যাঁ, ভালো কথা বললাম, ভালো ইনপুট দিলাম, বাট দ্যাটস মাই ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি, আই এম নট রিপ্রেজেন্টিং পিপল। প্ল্যাটফর্ম থেকে রিপ্রেজেন্ট করতে হবে, এই স্ট্রাকচারগুলো তো সেট আপ করতে হবে, কারা পলিসিতে ইনভলভ হবে। ফর এক্সাম্পল, এগেন দ্যাটস অ্যানাদার ওয়ে ফরওয়ার্ড, দ্য ডেমোক্রেটিক বাংলাদেশ ক্যান বি আ প্ল্যাটফর্ম যেখানে ইয়াং পিপলরা সিস্টেম্যাটিক্যালি পলিসি মেকিং প্রসেসে ইনভলভড হবে। হ্যাঁ, এটা তো হতে পারে। তো দিস ইজ দ্য থার্ড স্টেপ, যে পলিসি মেকিং, দ্যাটস হাউ ইউ এক্সারসাইজ ডেমোক্রেসি। ফোর্থ স্টেপ, 4 নম্বর, বিং রেসপন্সিবল অ্যাবাউট ইনফরমেশন। মিসইনফরমেশন ডিসইনফরমেশন হতেই থাকবে। আপনি জানেন যে সেদিন আমি একটা স্ট্যাটিস্টিক্স দেখছিলাম, এবং মিসইনফরমেশন ডিসইনফরমেশন হচ্ছে গিয়ে অভ্যন্তরীণ বাইরে সব দিক থেকে, মানে বেশিরভাগ বাইরে। আমি একটা স্ট্যাটিস্টিক্স দেখছিলাম যে বাংলাদেশ সম্বন্ধে 76% অফ মিসইনফরমেশন অ্যাবাউট বাংলাদেশ অ্যাকচুয়ালি কামস ফ্রম ইন্ডিয়া। 76%। সো সুতরাং পয়েন্ট হচ্ছে যে আমাদের তো বিভিন্ন টাইপের ফোর্সেস আর ট্রাইং টু ডিস্টেবিলাইজ আস। এখন আমাদের নিজেদের মুভিং ফরওয়ার্ড একটা ম্যাচিওর ডেমোক্রেসির দায়িত্ব, কিংবা ডেমোক্রেটিক প্র্যাকটিসের, আমরা গণতন্ত্রের বাস্তবায়নের একটা মূল জায়গা হচ্ছে যে মানে আমাদের নিজেদের কালেকটিভ রেসপন্সিবিলিটি নিতে হবে টু অ্যাকচুয়ালি কমব্যাট মিসইনফরমেশন ডিসইনফরমেশন। যা করা সাইবার ওগুলো তো আছেই, দ্যাট নিডস টু বি ডান টু, বাট নিজেদের একটা ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি থাকবে না। সব কিছু কি মানে এখন আমি তো এক্সপেক্ট করতে পারি না যে আমি মিডিয়াও চাবো, ওপেন ইন্টারনেটও চাবো, আবার মানে সব কিছু ভেরিফাইডও চাবো। মানে ইউ ক্যান্ট হ্যাভ ইউর কেক অ্যান্ড ইট ইট টু। ইফ ইউ ওয়ান্ট রিয়েল ওপেন মিডিয়া অ্যান্ড ইন্টারনেট, then you will also have to take the collective responsibility that আমরা responsibility নেই to actually how to combat misinformation, disinformation at the প্রত্যেকের লেভেলে।
দ্যাট ইজ হাউ ইউ প্র্যাকটিস গণতন্ত্র। এবং এখানে গণতন্ত্র এই পার্টের একটা জিনিস বলি যে what are the 3 hallmarks of democracy in terms of সমিতি সমিতি সংগঠন করার অধিকার, এই 3টা জিনিস আপনার এটা দিস কামস উইদিন ইট। সুতরাং আমরা চাই যে মুভিং ফরওয়ার্ড এই রাইটগুলো আমাদের মানে ইনট্যাক্ট থাকবে, কোনোভাবে এগুলো খর্ব হবে না, বাট অ্যাট দ্য সেম টাইম উই উইল কমব্যাট মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, অ্যান্ড দ্যাটস হাউ ইউ অ্যাকচুয়ালি প্র্যাকটিস ডেমোক্রেসি। এবং ফিফথ এবং ফাইনাল বিট হাউ টু প্র্যাকটিস ডেমোক্রেসি, সেটা ফিফথ অ্যান্ড ফাইনাল বিট হচ্ছে আমাদের সার্বভৌমত্ব রক্ষা করা, হ্যাঁ, মেনটেনিং আওয়ার সভারেন্টি। এবং এটা আমরা কীভাবে করব বলা খুব সহজ। সব সভারেন্টি মেনটেনই কি সীমান্তে হয় না, সীমান্ত মানে বর্ডারে তো মেনটেন করা সভারেন্টি ওটা একটা প্রসেস, অনেক ওয়ে আছে। মানে সভারেন্টি ভঙ্গ হওয়ার ট্রেডের থ্রুতে হয়, বাণিজ্যের থ্রুতে হয়, ইকোনমির থ্রুতে হয়, হ্যাঁ। তো সেই সমস্ত আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের মানে সভারেন্টি এবং সার্বভৌমত্ব রক্ষা করা সবচেয়ে মানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ব্যাপার হচ্ছে বাংলাদেশ ফার্স্ট। আমাদের দেশের সুবিধার্থে যে কোনো চুক্তি, যে কোনো বাণিজ্য, যে কোনো জিনিস, এই সমস্ত জিনিস হচ্ছে মানে সরকার যাই করুক, সরকারের অনেক রকম মানে টানাপীড়নের মধ্যে তারা থাকে, কিন্তু জনগণদের সোচ্চার থাকতে হবে। দে হ্যাভ টু নো দ্যাট মানে আমাদের দেশে গত এক্স নাম্বার অফ ইয়ার্সে জীবনেও কখনো এরকম হয়নি যে সরকার কোনো চুক্তি করেছে কিংবা কোনো রকম মানে ট্রেড ডিল করেছে যেটা জনগণের কখনো কোনো ওভারসাইট ছিল না। আরে ভাই, এটা ডেমোক্রেসি, তোমাকে তুমি জনগণদের রিপ্রেজেন্ট করছো। উই নিড টু নো হোয়াট ডিল ইউ আর সাইনিং অন আওয়ার বিহাফ, হোয়াট ট্রিটি ইউ আর অ্যাকচুয়ালি সাইনিং অন। তুমি পানি চুক্তি সাইন করবা, আমরা জানবো না। তুমি ট্রেড ডিল সাইন করবা ইউনিল্যাটারালি একটা দেশের সাথে, আমরা সেটা জানবো না, সেটা তো হয় না। আমরা তাদের কাছের সাথে ট্রেড ডিল করবো যেটাতে আমাদের বেনিফিট বেশি, সেটার জন্য যদি আমাদের 5টা দেশের সাথে করতে হয় 5টা দেশের সাথে করবো। আই রিয়েলি ডোন্ট কেয়ার ওই দেশের বেনিফিট দেখার জন্য অন্য মানুষ আছে। তো সুতরাং আমাদেরকে মুভিং ফরওয়ার্ড, আমরা নেক্সট গভর্নমেন্টে আমরা সবাই উই নিড টু বি অ্যাওয়্যার অ্যান্ড উই নিড টু বি ইউনাইটেড যে প্রত্যেকটা ডিল, চুক্তি, ট্রিটি বা এগুলোর জন্য ওভারসাইট সিটিজেন লেভেল থেকে থাকতে হবে। And that's how you practice democracy. So এই 5টা মিলে। সুতরাং টু সাম আপ, আপনারা প্রথম পার্টটা যেটা যে জার্নিটা যে মানে অভ্যুত্থান থেকে নির্বাচন, সেখানে আপনারা হতাশ হবেন না। দিস ইজ দ্য নেচার। আমি আপনাকে এক্সপিরিয়েন্স থেকে বলছি যে সব দেশে এরকম হয়। মনে হচ্ছে পিছায় যাচ্ছি, আসলে পিছাচ্ছি না, হচ্ছে উই আর গোয়িং ফরওয়ার্ড। আর যেখানে মানে তারপরে নির্বাচনের পর থেকে আমরা ডেমোক্রেসিকে আমরা প্র্যাকটিস করি, সেটা যে 5টা পয়েন্ট বললাম যে নির্বাচনের পর থেকে শুধু নির্বাচন দিয়ে দিলে আমরা ডেমোক্রেটিক হয়ে গেলাম না, তারপরে দিস ইজ হাউ ইউ অ্যাকচুয়ালি প্র্যাকটিস ডেমোক্রেসি। সুতরাং নো রিটরিক, অ্যাকশন পয়েন্টস, দ্যাটস হোয়াট আই উড লাইক টু এন্ড উইথ। আই হোপ দ্যাট ওয়াজ ইউজফুল।